বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ করে তিনি আদেশ জারি করলেন যে হাতিয়ার জমা দিয়ে সার্টিফিকেট নিয়ে তোমরা বাড়ি যাও। এই যে সার্টিফিকেট দেওয়া শুরু হলো, আজ পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়নি এবং ৮২,০০০ মুক্তি ফৌজ এখন ৪ লক্ষ হয়ে গেছে। যে শেখ হাসিনার স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল সংসদ রেখে ইলেকশন করা। আমি বলেছি এটা তার পতন তো আনবেই, আওয়ামী লীগকে ৭০ গজ মাটির নিচে দাবিয়ে দেবে এবং এক্স্যাক্টলি ঘটেছে তাই। এবং যেহেতু বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে, আমি এটি বিপ্লব বলি, কারণটা হলো আজ থেকে ১০০ বছর আগে যে বিপ্লবগুলো সংগঠিত হয়েছে, অনেকেরই ধারণা অবসেসড ফিল করেন যে ফরাসি বিপ্লব, চীনে বিপ্লব হয়েছে, রাশিয়াতে বিপ্লব হয়েছে, তো আমরা বাংলাদেশে একেবারে এক মাসের মধ্যে বিপ্লব করে ফেললাম কি করে। এটা এই জন্য হয়েছে যে টেকনোলজিক্যাল যে মার্ভেল বা ডেভেলপমেন্ট হয়েছে। আজকে ১ বৎসরে একটা মানুষ যা কাজ করে সেটা কয়েক মিনিটে আজকে একটা মানুষ করছে। আপনি এখানে বসে কয়েক সেকেন্ডে সারা পৃথিবীকে অবহিত করতে পারেন যে এখানে কি হচ্ছে। অতএব এটা বিপ্লব, এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে এবং একটা পরিবর্তন দেশে সাধিত হয়েছে এবং জন আকাঙ্ক্ষা একটা উন্মেষ ঘটেছে। সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি বড় হয়ে আবির্ভূত হয়েছে। সেই জন্য এই যে বিপ্লবটা সংগঠিত হলো, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বলতে পারবে না যে আমরা করেছি। ছাত্রদের ব্যাপারে আমি বলি, বাংলাদেশের মানুষ এই ১৫ বছরের শেখ হাসিনার যে ডেসপোটিক রুল সেটার বিরুদ্ধে সংঘবদ্ধ ছিল, কিন্তু কোনো প্ল্যাটফর্ম তাদের সামনে ছিল না যাকে অবলম্বন করে তারা রাস্তায় নামতে পারে। যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে সামনে আসলো, কোটা সংস্কার নিয়ে আন্দোলন আসলো, সেটাকে অবলম্বন করে মানুষ কিন্তু রাস্তায় নামলো এবং বিপ্লব সাধিত হলো। তো আমি মনে করি এই সরকার সংস্কারের ডাক দিয়েছে এবং সংস্কার করার জন্য কমিশন গঠন করা হয়েছে। এই পর্যন্ত বোধহয় এটা শেষ হয়ে যাওয়া উচিত। এর পরের স্তরটা হওয়া উচিত একটা জাতীয় সরকার, যে সরকারে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, সিভিল সোসাইটি তারা থাকবেন, যারা সত্যিকার অর্থে দেশের জন্য চিন্তা ভাবনা করেন, ভালো চিন্তা করেন, তারা থাকবেন। এবং এই জাতীয় সরকার ৫ বছর সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করে, বিপ্লবকে ধারণ করে, মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে পরবর্তী নির্বাচন দেবেন। তাহলে আমার মনে হয় আর এটার সমস্যা হওয়ার কথা নয়। আমি একাডেমিক আলোচনা করতে চাই না, তবে আমি একটা কথা বলি এবার আপনাদেরকে। এই যে মেধার প্রশ্ন, দেখেন ইকোনমিক্স পড়লে যদি ধনী হওয়া যায় তাহলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হতেন, কিন্তু সেটা তো হয়নি। যিনি ধনী হয়েছেন উনি ইকোনমিক্স পড়েননি। অতএব একজন রাজনীতিবিদ তিনি তার যে ইন্টেলিজেন্স সেটা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স, এবং যিনি ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি একাডেমিক ইন্টেলিজেন্সকে ধারণ করেন, এবং যিনি একাডেমিক ইন্টেলিজেন্সকে ধারণ করেন তিনি মানুষকে নিয়ে কাজ করতে পারেন না। মানুষকে নিয়ে কাজ করে যাদের সোশ্যাল ইন্টেলিজেন্স আছে। অতএব যখন একাডেমিক ইন্টেলিজেন্সের লোক একটা ভুল করে তখন তাকে সবই ধরে নামিয়ে ফেলে একবারে, কিন্তু একটা সোশ্যাল ইন্টেলিজেন্সের যিনি ধারণ করেন রাজনীতিবিদ, তিনি ভুল করলেও কিন্তু সহজে সেটা মানুষ আপনার আমলে নেয় না। তো আমি বলি সোশ্যাল ইন্টেলিজেন্স এবং একাডেমিক ইন্টেলিজেন্স পাশাপাশি চলতে হবে। প্রশাসনে আমাদের একাডেমিক ইন্টেলিজেন্স সম্পন্ন মানুষের দরকার, বিশ্ববিদ্যালয়ে দরকার, রাজনীতিবিদ আমাদের সোশ্যাল ইন্টেলিজেন্স যাদের আছে তারা রাজনীতি করবেন। তো কাজেই আমাদের কনসেন্ট্রেট করতে হবে পলিটিক্যাল রিফর্মে, কনসেন্ট্রেট করতে হবে কনস্টিটিউশনাল রিফর্মে। এই দুটো যদি আমরা করি তাহলে আগামী নির্বাচন দিয়ে যে সরকার আসবে সেই সরকার জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আর একটা বিষয় আমি এখানে বলবো, দেখেন স্ট্র্যাটেজিক মিস্টেক কারেক্ট করা যায় না, টেকনিক্যাল মিস্টেক কারেক্ট করা যায়। আমি কয়েকটা উদাহরণ দেবো, ১-২টা উদাহরণ।
আমাদের দেশ যখন মুক্তিযুদ্ধ আমরা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন দেশে ছিলেন না, তিনি পাকিস্তানে বন্দী ছিলেন। প্রবাসী সরকার দেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, মুক্তিযুদ্ধ, আমি নিজেই মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো। ৮২,০০০ মুক্তিফৌজ, ৮২,০০০ মুক্তিফৌজ বিভিন্ন সেনানিবাসে অস্ত্রসহ থেকে তারা, তখন তাদেরকে লিস্ট করা হচ্ছিল যে কে কোন ডিপার্টমেন্টে কে কোথায় গিয়ে চাকরি করবে, কে আর্মিতে যাবে, কে নেভিতে যাবে, কে আনসারে যাবে, কে পুলিশে যাবে, কে সিভিলে যাবে। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 72-তে উনি পাকিস্তান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করে তিনি আদেশ জারি করলেন যে হাতিয়ার জমা দিয়ে সার্টিফিকেট নিয়ে তোমরা বাড়ি যাও। এই যে সার্টিফিকেট দেওয়া শুরু হলো, আজ পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়নি, এবং ৮২,০০০ মুক্তিফৌজ এখন 4 লক্ষ হয়ে গেছে। এবং এই 4 লক্ষ মুক্তিফৌজকে নিয়ে, তাদের সন্তানকে নিয়ে শেখ হাসিনা কৌশল করছিলেন যে কি করে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, যার বিরুদ্ধে এই যে কোটা আন্দোলন ছাত্ররা শুরু করে। এই যে স্ট্র্যাটেজিক মিস্টেক, এইটাকে কারেক্ট করা যায় না। আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমি বিভিন্ন টকশোতে বলেছি যে শেখ হাসিনার স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল সংসদ রেখে ইলেকশন করা। আমি বলেছি এটা তার পতন তো আনবেই, আওয়ামী লীগকে 70 গজ মাটির নিচে দাবিয়ে দেবে, এবং এক্স্যাক্টলি ঘটেছে তাই। কেননা তার পিতা তিনি বাকশাল করার পরে আর জীবিত থাকেননি, তিনি গণতন্ত্র হত্যা করেছিলেন, নিজে নিহত হয়েছেন, এবং তার কন্যা ক্ষমতায় এসে ওইটাই করতে চেয়েছিলেন অন্য আঙ্গিকে, যেটা তার পিতা করেছিলেন। কাজে তাকেও কিন্তু ওই ৪৫ মিনিটের একটা গ্যাপ, ওই গ্যাপে তিনি যদি না যেতে পারতেন তো বঙ্গবন্ধুর ডেড বডি তো খুঁজে পাওয়া গিয়েছিল, এর ডেড বডি হয়তো খুঁজে পাওয়া যেত না। অতএব আমাদের এটা শিক্ষা হওয়া উচিত, বিশেষ করে আধুনিক দলের। একটু কাইন্ডলি ছোট করতে হবে প্লিজ। যেমন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি বলছে যে প্রেসিডেন্টকে সরানো যাবে না, ৭২-এর কনস্টিটিউশনকে অবলম্বন করে আমাদের চলতে হবে। তাহলে সংস্কার হলো কোথায়? জনসংখ্যা পূরণ হবে কি করে? নট পসিবল। অতএব এই 2 সেক্টরেই আমাদের রাজনৈতিক যে সংস্কার এবং আমাদের কনস্টিটিউশনাল সংস্কার, এই দুটো করতে হবে একটা জাতীয় সরকারের মাধ্যমে, একটা ঐক্যমত্যে এসে পরবর্তী যে সরকার আসবে পার্লামেন্টে যেন তারা সেটা ইন্ট্রোডিউস করে। থ্যাংক ইউ।